হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের দ্বিতীয় চ্যাপ্টার। আমাদের ক্লাসগুলো চলছে নতুন সিলেবাস ভিত্তিক ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 3-এর জন্য পাইথন ক্লাস, যেটা সম্পূর্ণ বাংলায় হচ্ছে। তো এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্যও নয়, যারা নতুন পাইথন শিখছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি তারাও চায় এই ক্লাসগুলো ফলো করতে পারে। কারণ একজন সাধারণ ব্যক্তি যাতে পাইথন সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান পায়, আর তোমাদের যা সিলেবাস দেওয়া আছে তাতে কিন্তু তোমাদের পাইথন সম্বন্ধে অনেক অনেক কিছু দেওয়া আছে এই বইগুলোর মধ্যে। তো আমাদের প্রথম চ্যাপ্টার হয়ে গিয়েছে, আজ থেকে আমাদের শুরু হবে নলেজ অফ ডেটা টাইপস। নলেজ অফ ডেটা টাইপস এটা থেকে দেখো 1 ঘন্টা সময় দিয়েছে স্কুলগুলোতে ক্লাস করার জন্য। তার মানে যা দেখা যাচ্ছে দুটো ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যাতে দুটো ক্লাসের মধ্যে কমপ্লিট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টার থেকে আছে নাম্বার ডেটা টাইপস। তার মধ্যে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স নাম্বার আছে, বুলিয়ান সিকোয়েন্স দেওয়া আছে, স্ট্রিং আছে, লিস্ট আছে, টুপল আছে, নান, ম্যাপিং ডিকশনারি, মিউটেবল আর এবং ইমিউটেবল ডেটা টাইপসগুলো আছে। তো অনেকে কমেন্ট করো স্যার আপনি এমসিকিউ সলভ করান। তো যা তোমাদের সিলেবাস এখানে যা দেখতে পাচ্ছ 1 ঘন্টার ক্লাস, কিন্তু এগুলোর মধ্যে থেকে অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্টস আছে, ঠিক আছে, সেগুলো যদি টাচ না করি সিলেবাসটা শেষ হবে না। আর আরেকটা বিষয়, এক একটা চ্যাপ্টার থেকে যদি তুমি মানে বই না পড়ে, যদি টেক্সট বই না পড়ে যদি এমসিকিউ সলভ করো, তো 500,000 এমসিকিউ পড়লেও কিন্তু তোমার কোনো লাভ হবে না। তো তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, তো একটা বই পড়া ভালো, বই থেকে 5টা 20টা পড়া ভালো, নাকি এখান থেকে 500টা এমসিকিউ পড়া ভালো? আমার তো নিজের অভিজ্ঞতাতে বলতে পারি যে অবশ্যই টেক্সট বই পড়া খুব ভালো। আর আরেকটা বিষয়, তোমাদের কিন্তু অনেকগুলো বই বাজারে বেরিয়ে গেছে, তোমরাও জানো, আমিও বইয়ের রিভিউ দিয়ে বই করেছি। তো সেক্ষেত্রে কোনো বই একা পারফেক্ট নয়। সেমিস্টার 3-এর জন্য আমাকে যদি বলো স্যার কোন বইটা বেশি ভালো, আমি কখনোই বলতে পারবো না। কারণ নতুন সিলেবাস সবাই সবার মতো বানানোর চেষ্টা করছে, আর আমি কিন্তু তোমাদের সিলেবাস ভিত্তিক পড়াচ্ছি। আমি তোমাদের সিলেবাস ওয়াইজ পড়াচ্ছি। তো যে কোনো একটা বই আমি ফলো করছি, বাকি কিন্তু আমার নোটসের মধ্যে সমস্ত বই থেকে কিন্তু টিপসগুলো আছে। আচ্ছা, এই হলো মোদ্দা কথা। তো আমরা আজকে এই চ্যাপ্টার শুরু করব। এখান থেকে আমরা প্রতিবারের মতো নোটসও শেয়ার করব, প্লাস বই থেকে পড়াবো। তো আমরা এক্ষেত্রে রাজেন্দ্র গিরি এবং শুভময় গিরি স্যারের বইটাই ফলো করছি। থ্যাংক ইউ এই দুজন স্যারকে। আর এনাদের পাবলিকেশন নাম বিবিকুঞ্জ পাবলিকেশন। তো এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের পাইথনের প্রোগ্রামিং ধারণা হয়ে গিয়েছে। আজকে হবে পর্ব 2, মানে ডেটা টাইপস। ঠিক আছে, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তোমাদের কিন্তু আর 4টে বিষয় বলা আছে। আমরা কিন্তু এই একটা প্লে লিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি পাইথন থেকে, আর কোনো প্লে লিস্ট বানাচ্ছি না। তোমরা শুধু থাম্বনেলগুলো ফলো করবে, কারণ থাম্বনেলের মধ্যে কিন্তু তোমাদের দেখো, আমি যদি এইটাকে খুলি, আমাদের কিন্তু দেখো এখানে চ্যাপ্টার 1 না চ্যাপ্টার 2 সব দেওয়া থাকবে। তো তোমরা থাম্বনেলটা অবশ্যই ফলো করবে, যেহেতু প্রথম ক্লাস চ্যাপ্টার 2 থেকে, ওই জন্য তোমাদের কাছ থেকে 3 মিনিট সময় নষ্ট করে ফেললাম। তো নষ্ট হয়তো তোমাদের মনে হতে পারে, কিন্তু সব কিছু শোনাই জরুরি। তো তোমাদের কমেন্ট করার আগে অবশ্যই তোমরা কি বলতে যাচ্ছ, ভিডিওগুলো যদি না দেখো তোমাদের কিন্তু যদি অসুবিধা হবে। আর অনেকেই দেখছি যেগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি, তোমরা সেই টপিক নিয়ে কমেন্ট করো স্যার এটা কী হবে। তো আগে ভালো করে শোনো কি বলতে চাইছি, তারপর তোমরা কমেন্টটা করো। আশা করি সেটা সবার জন্যই ভালো। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটা টাইপ। দেখো, ডেটা টাইপ, মনে করো তোমার নাম যদি হয় XXX, ঠিক আছে, আর তোমার যদি বয়স হয় 16 বছর, তো সেক্ষেত্রে নাম আর বয়স দুটো কি একই ধরনের ডেটা? কখনোই না। নামটা হচ্ছে অক্ষর দিয়ে, বয়সটা হচ্ছে নাম্বার দিয়ে। তো এটাই হলো ডেটার টাইপ বা ডেটার ধরন। ডেটা মানে তথ্যগুলো কীরকম হতে পারে? কখনো তথ্য নাম্বার দিয়ে হতে পারে, কখনো তথ্য অক্ষর দিয়ে হতে পারে, কখনো তথ্য দশমিকে হতে পারে। এই হলো ডেটার ধরন। তাই বুঝতে পারলে ডেটার যে ধরন তাকেই বলা হবে ডেটা টাইপ। প্রথমে আমরা বই থেকে দেখে নিই ডেটা টাইপের ধারণা কী বলছে। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডেটাগুলির ধরন বা প্রকৃতিকে বলা হয় ডেটা টাইপস। ভেরিয়েবল বা চলরাশির মধ্যে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায়। আচ্ছা, ভেরিয়েবল কি? আমরা কিন্তু ক্লাস 7 থেকে অঙ্ক করেছি, XYZ ABC নিয়ে অঙ্ক করেছি। মনে করি আমার কাছে X টাকা আছে, Y টাকা আছে, সেক্ষেত্রে XYটা কি ভ্যারিয়েবল, যার মধ্যে একটা ভ্যালু ভ্যারি করে এবং যেটা চেঞ্জ করা যেতে পারে।
পাইথনে যেহেতু সব কিছু অবজেক্ট এবং ডেটা টাইপস অবজেক্ট, সুতরাং ডেটা টাইপস হচ্ছে প্রকৃতপক্ষে ক্লাস এবং ভেরিয়েবলগুলি এবং সেই সমস্ত ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তাদের ডেটা টাইপস উল্লেখ করার প্রয়োজন হয় না। এর মানে কি, আমি যদি পাইথনটা এখান থেকে ওপেন করে নিই, আমি ওপেন করে নিচ্ছি, PYTHON পাইথন আমি ওপেন করে নিলাম। ওপেন করার খুলে যাক, এই যে আমি ওপেন করলাম। আমি যদি এখন এখানে টাইপ করি a সমান সমান 5, b সমান সমান 7.5, এবার যদি আমি a লিখি 5 আসবে, b লিখলে 7.5 আসবে। তো এক্ষেত্রে কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হলো কোনটা নাম্বার, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট উল্লেখ করতে হলো না। এটাই হলো পাইথনের সুবিধা। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদেরকে ডেটার ধরনটা উল্লেখ করতে হয়, ইন্টিজারের জন্য ইন্ট, ফ্লোটিংয়ের জন্য ফ্লোট, ক্যারেক্টারের জন্য ক্যার, এগুলো উল্লেখ করতে হয়, কিন্তু পাইথনের ক্ষেত্রে উল্লেখ করতে হয় না। পাইথনে ব্যবহৃত প্রধান কয়েকটা ডেটা টাইপসগুলি হলো নাম্বার আছে, নিউমেরিক আছে, বুলিয়ান আছে, সিকোয়েন্স আছে, নান, ম্যাপিং আছে, ডিকশনারি আছে, মিউটেবল আছে, ইমিউটেবল আছে। নিচে এদের সম্পর্কে আলোচনা করা হলো। তো আমরা এই আলোচনা করার আগে আমরা ডেটা টাইপের একটা শ্রেণীবিভাগ দেখে নেব, ঠিক আছে? তো প্রথমে চলে আসছি আমরা নোটসের মধ্যে। পাইথনের ডেটা টাইপ বলতে কী বোঝো একবার আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, যারা বুঝতে পারবে না মিলিয়ে নেবে। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত ডেটা টাইপগুলি, যেটাগুলি ধরন বা প্রকৃতিকে বলা হয় ডেটা টাইপ বলা হয়। পাইথনে যেহেতু সব কিছুই অবজেক্ট, সুতরাং ডেটা টাইপ হচ্ছে প্রকৃতপক্ষে ক্লাস এবং ভেরিয়েবলগুলি এই ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট। পাইথনে ব্যবহৃত প্রধান কয়েকটা ডেটা টাইপগুলি হলো নাম্বার, নিউমেরিক, বুলিয়ান, সিকোয়েন্স, নান, ম্যাপিং, ডিকশনারি, মিউটেবল, ইমিউটেবল ইত্যাদি। তো এই ছিল আমাদের হচ্ছে পাইথনের ডেটা টাইপের ধারণা। আশা করি ক্লিয়ার হয়েছে। ডেটা টাইপ হচ্ছে ডেটা টাইপস। এবার আমরা দেখে নেবো যে পাইথনের ডেটা টাইপের শ্রেণীবিভাগ। তো এটা আমাদের কিন্তু এই বিবি কুণ্ডু বইয়ে নেই, এটা আমরা অন্য বই থেকে বানিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা এটা একটা ছবি তুলে নিয়ে নাও, খুব দরকার, ঠিক আছে? এটা একটা ছবি তুলে নিয়ে নাও। ডেটা টাইপের শ্রেণীবিভাগ দেখো, মূলত ডেটা টাইপস হচ্ছে দু প্রকার, একটা ইমিউটেবল, একটা মিউটেবল। মিউটেবল আর ইমিউটেবল কি তোমাদের কিন্তু সিলেবাসে এটা সবার শেষে দেওয়া আছে। তো আমরা এটাকে প্রথমে আলোচনা করে নেব, মিউটেবল বা ইমিউটেবল ডেটা টাইপ বলতে আমরা কী বুঝি, ঠিক আছে? তো দেখো, ইমিউটেবলের মধ্যে কে আছে? নাম্বার আছে, বুলিয়ান আছে, সিকোয়েন্স আছে, নান আছে। এবার নাম্বারের মধ্যে কী আছে? আবার ইন্টিজার আছে, ফ্লোটিং পয়েন্ট আছে, কমপ্লেক্স নাম্বার আছে। আর সিকোয়েন্সের মধ্যে কী আছে? স্ট্রিং আছে আর টুপল আছে। স্ট্রিং আর টাপল হচ্ছে সিকোয়েন্সের মধ্যে পড়ছে, ইমিউটেবলের মধ্যে, যেগুলো হচ্ছে অপরিবর্তনযোগ্য। আর মিউটেবলের মধ্যে কী আছে? সিকোয়েন্স আছে, সেট আছে, ম্যাপিং আছে। আর সিকোয়েন্সের মধ্যে আছে লিস্ট এবং ডিকশনারি। দেখো তোমাদের কিন্তু সিকোয়েন্স কিন্তু আমাদের ইমিউটেবলের মধ্যেও আছে, মিউটেবলের মধ্যেও আছে, তবে ভাগের ক্ষেত্রে সিকোয়েন্সে আবার কিছু ডিফারেন্স আছে। যেমন দেখো, যেটা আমার পরিবর্তনযোগ্য সেখানে আমার সিকোয়েন্সের ভাগ আছে লিস্ট আর ডিকশনারি, বাট যেটা আমার অপরিবর্তনযোগ্য বা ইমিউটেবল ওখানে কিন্তু আমাদের আছে স্ট্রিং আর টাপল। তো তোমাদের জন্য এই চারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতেই পারে, নিচে কোনটি কার ভাগ, কার মধ্যে কোনটার মধ্যে কে অন্তর্গত, এটা তোমরা আসতে পারে। খুব ভালো মতো এই চারটাকে দেখে রাখবে। মুখস্থ করতে বলছি না, কারণ এত জিনিস মুখস্থ করার সময় নেই। তোমরা অবশ্যই ভিডিওগুলো খুব মন দিয়ে শুনবে। ক্লাস হয়ে গেল, কানে হেডফোন লাগিয়ে যদি ভিডিও তুমি চালিয়ে রাখো, তোমাদের কিন্তু পড়াটা এমনিতেই হয়ে যাবে। বিগত বছরগুলো তো তোমাদের যারা সিনিয়র, যারা আমাদের ক্লাস থেকে পড়ে পরীক্ষা দিয়েছেন, তাদের থেকে শোনা, স্যার আপনার ভিডিওগুলো যদি চালিয়ে রাখি আমাদের মনে হচ্ছে আমাদের সামনে কোনো স্যার বসে আছে। এটা আমি আমার গর্ব করে বলছি না, তোমরা হয়তো বুঝতে পারবে যে একটা যদি তোমার ক্লাস শোনো মন দিয়ে, তোমাদের কিন্তু স্যার হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু আছি। তোমরা কিন্তু ভিডিও শুনেও অনেক কিছু তোমরা আয়ত্ত করতে পারবে। কারণ এত তোমাদের এবার এমসিকিউ মাপের পরীক্ষা হবে, সেমিস্টার 3, সেমিস্টার 1, তোমার কত মুখস্থ করবে। তোমাদের কিন্তু বইটা অবশ্যই পড়তে হবে, অবশ্যই যার কাছে যেই টেক্সট বুক আছে অবশ্যই টেক্সট বইগুলো লাইন বাই লাইন ভালো করে পড়ো, হ্যাঁ। আর বিভিন্ন চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নাও। আমি কিন্তু বিভিন্ন বলেছি, বলিনি যে আমারটাই দেখো, আরও অনেক ভালো চ্যানেল থাকতে পারে, তোমরা অবশ্যই প্রত্যেককে ফলো করো, ঠিক আছে? আচ্ছা, সমস্ত স্যাররা কিন্তু তাদের বেস দেওয়ার চেষ্টা করে। এবার দেখো ইমিউটেবল এবং মিউটেবল ডেটা টাইপস বলতে কী বোঝো। তো আমরা তো এটা বোঝার জন্য আমরা এক কাজ করি, আমাদের এই বিবি কুঞ্জু স্যারের বই থেকে একদম বইয়ের শেষে চলে যাচ্ছে, হ্যাঁ। এখান থেকে আগে আমরা মিউটেবল আর ইমিউটেবলটা দেখে নিই। চলে আসছে শেষের দিকে, চলে আসছি। এই হচ্ছে আমাদের, আচ্ছা, মিউটেবল এবং নন মিউটেবল। দেখো এটা আমরা বই থেকে দেখে নিচ্ছি।
যে ডেটা টাইপগুলি ব্যবহার করে তাদের মানগুলি নির্দিষ্ট করার পরও সেগুলিকে পরিবর্তন করা যায়, ভালো করে বোঝো, পরিবর্তন করা যায়, মান দেওয়ার পরেও ওটাকে যদি পরিবর্তন করা যায় বা তাদের পরিবর্তনশীল বা মিউটেবল ডেটা টাইপস বলা হয়। এর অর্থ হচ্ছে নতুন অবজেক্ট, স্ট্রিং, লিস্ট, টুপল, ডিকশনারি ইত্যাদি তৈরি না করেই এই ডেটা টাইপ ব্যবহার করে উপাদানগুলিকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, রিমুভ করতে পারি, সংশোধন বা মডিফাই করতে পারি। উদাহরণ কি, পাইথনে মিউটেবল ডেটা টাইপগুলি হচ্ছে লিস্ট, ডিকশনারি, সেট, বাইট অ্যারেস ইত্যাদি। এগুলোর মধ্যে কিন্তু আমরা ডেটাকে ডিলিট করতে পারি, আবার অ্যাড করতে পারি, মুছতেও পারি, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের মিউটেবলের উদাহরণ। ওকে, এবার মিউটেবলের মধ্যে আমাদের লিস্ট আছে, এগুলো আমরা পরে আবার আলোচনা করছি। আগে দেখে নিই মিউটেবল আর ইমিউটেবল ব্যাপারটা কী। হয়ে গেল মিউটেবল। এবার দেখবো হচ্ছে ইমিউটেবল ব্যাপারটা কী। ইমিউটেবল তার মানে অপরিবর্তনযোগ্য, একবার মান দিয়ে গেলে ওই মানটা কিন্তু চেঞ্জ হবে না। যে সমস্ত ডেটা টাইপগুলি, উপাদানগুলি একবার তৈরি হয়ে গেলে সেগুলিকে পরিবর্তন করা যায় না, তাদের বলা হয় অপরিবর্তনশীল বা ইমিউটেবল ডেটা টাইপস। এটা কী বলবে, তবে একবার মান দেওয়া হয়ে গেলে ওকে কিন্তু আবার চেঞ্জ করা যায় না, তাকে বলবে অপরিবর্তনশীল বা ইমিউটেবল ডেটা টাইপস। উদাহরণ কী আছে, নাম্বার, স্ট্রিং আর টাপল, এগুলো কিন্তু আমাদের মানে পরিবর্তন করা যায় না। তাহলে কী কী নাম বললাম, নাম্বার, স্ট্রিং আর টাপল। এটা যদি আমরা এখন নোটস থেকে দেখি, নোটসে এইটুকুই লেখানো হয়েছিল যে ডেটা টাইপগুলি ব্যবহার করে তাদের মানগুলি নির্দিষ্ট করার পরেও সেগুলিকে পরিবর্তন করা যায় তাদের বলা হয় পরিবর্তনশীল ডেটা টাইপস। উদাহরণ দেওয়া আছে ওগুলো, যেগুলো বললাম আমি। আর যে সমস্ত ডেটা টাইপগুলি, উপাদানগুলি একবার তৈরি হয়ে যাওয়ার পরেও সেগুলিকে আর পরিবর্তন করা যায় না, এই কারণে তাদের বলা হয় ইমিউটেবল ডেটা টাইপস। এই ছিল তোমাদের কিন্তু হচ্ছে মিউটেবল আর ইমিউটেবল। বাকি ডিটেলসটা আমরা পরে আস্তে আস্তে আসবো, ঠিক আছে। এবার চলে আসছে আবার বইয়ের প্রথম দিকে চলে আসছি আমি। আচ্ছা, তাহলে কিন্তু দেখো আমাদের এই সিলেবাস থেকে আমরা যা দেখলাম, প্রথমে দেখলাম ডেটা টাইপ সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেলাম, তারপর দেখে নিলাম হচ্ছে তার শ্রেণীবিভাগ দেখে নিলাম, তারপর দেখলাম হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল। এবার আমরা আস্তে আস্তে নাম্বার, ইন্টিজার, ফ্লোটিং এগুলো আসবো। তো এইটুকু বোঝার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করো, কারণ প্লেলিস্টের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ভিডিও পরপর দেওয়া আছে। এবং আরেকটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই তোমাদের ক্লাস 11-এর ভাই বোনদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দিও। কারণ দেখো, যত বেশি চ্যানেলের ভিউজ বাড়বে, যদি শেয়ার হয়, যদি সাবস্ক্রাইবার বাড়ে, আমিও তো নিশ্চয়ই প্রথমে এত মানে তোমাদের সাপোর্ট পাইনি। প্রথমে আস্তে আস্তে ভিডিও গ্রো হচ্ছে, চ্যানেল গ্রো হচ্ছে, তোমাদের সাপোর্ট পাচ্ছি। আর যত বেশি সাপোর্ট পাবো তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো তত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। তোমরা অনেকে স্যার কমেন্ট করো, স্যার ভিডিও ডেলি দিন, ডেলি ক্লাস দিন। আর এটা কি সম্ভব ডেলি দেওয়া? ঠিক আছে, অবশ্যই সম্ভব। এত কাজের পরেও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আমি কিন্তু তার ভিডিও বেশিরভাগই রাত্রে 11টার পরে বানাতে বসেছি ভিডিও। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। এক একটা কমেন্ট, লাইক কিন্তু আমাকে নতুন ক্লাস আনতে আরও সাহায্য করবে। তো এবার দেখবো আমরা হচ্ছে নাম্বার ডেটা টাইপ কী, ইহাকে কেন ইমিউটেবল বলা হয়। ঠিক আছে, ভালো করে বোঝো, নাম্বার ডেটা টাইপ কী, কেন ইমিউটেবল বলা হয়। তো আমরা বই থেকে দেখে নিই নাম্বার ডেটা টাইপ কী। নোটসে অনেকে লেখা, হাত লেখা বুঝতেও পারছে না, সেক্ষেত্রে আমরা বই থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, নাম্বার, পাইথন প্রোগ্রামে কোনো ভেরিয়েবলে সঞ্চিত কেবলমাত্র সংখ্যা সম্বন্ধীয় ডেটাকে বলা হয় নাম্বার। যেখানে সংখ্যা থাকবে তাকে বলবে নাম্বার ডেটা টাইপস, ঠিক আছে, বা নিউমেরিক ডেটা টাইপস। পাইথনে ব্যবহৃত নিউমেরিক ডেটা টাইপগুলি হলো, ইন্টিজার আছে, নাম্বারের মধ্যে পড়বে। আমরা তো চারটা দেখে নিয়েছি, চারটের মধ্যে কী আছে, ইন্টিজার ছিল যাকে বলা হয় ইন দিয়ে, ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপস যাকে বলা হয় ফ্লোট দিয়ে প্রকাশ করা হয়, এবং কমপ্লেক্স ডেটা টাইপস এগুলো। নাম্বার ডেটা টাইপের উপাদানগুলি একবার তৈরি করা হয়ে গেলে সেগুলিকে আর পরিবর্তন করা যায় না, এই কারণে নাম্বার ডেটা টাইপগুলিকে বলা হয় অপরিবর্তনশীল ডেটা টাইপস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেন বলা হয় পেয়ে গেলাম, থাক। আর নাম্বার ডেটা টাইপস বুঝে গেলাম। মধ্যে কথা, নাম্বার থাকলে নাম্বার ডেটা টাইপস, আর হচ্ছে এর ভাগ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, আর একে যদি একবার চেঞ্জ করা যায় না, এর জন্য একে বলা হয় ইমিউটেবল। এবার দেখে নিই আমরা ইন্টিজার বা ইন্ট। ইন্টিজারের সংক্ষেপে কী বলা হয়, ইন্ট। আমার যদি তোমার হচ্ছে পাইথন বাদে বাকি যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, সি, সি প্লাস প্লাস, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ডেটাগুলোকে কিন্তু মানে ডিক্লেয়ার করতে হতো, কোনটা ইন কোনটা ফ্লোট আমাকে আগে ডিক্লেয়ার করতে হতো, কিন্তু এক্ষেত্রে আমাদের ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। ইন্টিজার কি, পাইথনে ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে ইন্ট যুক্ত,
কোনো ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা রাখা যেতে পারে, মানে এটা ইউজ করে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা ইউজ করতে পারি। ইন্টিজারের সংখ্যাগুলি মানে মানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এবং দৈর্ঘ্য যত ইচ্ছা হতে পারে, কিন্তু ইন্টিজারগুলোকে কোনোভাবে দশমিক থাকবে না। তার মানে ইন্টিজার তখনই হবে ইউজ যেখানে কোনো দশমিক থাকবে না, কিন্তু সেটা মানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এবং তার দৈর্ঘ্য যত ইচ্ছা হতে পারে। ঠিক আছে, যেমন দেখো একটা উদাহরণ দেখে নাও, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু প্লাস 1024 আর সি এর ভ্যালু -20, এই তিনটাই কিন্তু আমাদের ইন্টিজার ডেটা টাইপসের মধ্যে পড়ে যাচ্ছে। আমি যদি এখন প্রিন্ট এবিসি করি তাহলে আমার আউটপুট কী আসবে, 5, 1024 আর -20। আশা করি বুঝতে পেরেছো। আর এই বইটার মধ্যে যে আমি দেখেছি এত উদাহরণ দেওয়া আছে না, তোমাদের কিন্তু আর সফটওয়্যার খুলে বসার দরকার নেই, বুঝতে পারছো। আমি কিন্তু চাইলে এটাকে দেখো, আমি যদি এটাকে এখন এখান থেকে রান করে দেখি, এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু ইকুয়াল টু -10 আর সি এর ভ্যালু করলাম 1.56। ঠিক আছে, যখন যদি দেখি এ বেরোবে, আর বি, আর যদি আমি সি দিই তো দেখো বি আর সি এর মান বেরিয়ে গেল। তো এইভাবে আমি যখন সবকটা প্রোগ্রাম তোমাদেরকে রান করে দেখাই তবে কিন্তু সময়টা বেশি লাগবে। আর এই বইয়ের মধ্যে সত্যিই বলছি খুব সুন্দরভাবে আমাদের দেখো ইনপুট আর আউটপুট দেওয়া আছে, আর পাশে অবশ্যই দেখো হ্যাশ দিয়ে এত ভালোভাবে বোঝানো আছে, সত্যি বলছি আমিও মানে মানে আমারও বইটা পড়ে খুব ভালো লেগেছে এই উদাহরণগুলো দেখে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2, আর এই বইটাই যা দেখেছিলাম তোমাদের সেমিস্টার 3 একদম শুরুর মুহূর্তে কিন্তু এই বইটা ওরা বাজারে বের করে দিয়েছে, সত্যি সেই হিসাবে বইটা অনেকটা ভালো করেছে। এবার দেখো ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। তোমার ফ্লোটিং পয়েন্ট মানে কি, পাইথন প্রোগ্রামের ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপগুলি হচ্ছে কোনো ভেরিয়েবলে এক বা একাধিক দশমিক বিন্দু সহ ভগ্নাংশকে বোঝানো হয়। যখন আমাদেরকে দশমিক বিন্দুতে ভগ্নাংশ বোঝাতে হবে তখন সেটা হবে ফ্লোটিং পয়েন্ট। এক্ষেত্রে কিন্তু সেই ফ্লোটিং পয়েন্টটা দেখো প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। যেমন দেখো এক্স এর ভ্যালু 5.0, ওয়াই এর ভ্যালু পজিটিভ 10.25, জেড এর ভ্যালু -20.625। সেক্ষেত্রে প্রিন্ট এক্স ওয়াই জেড করলে কিন্তু আমার দেখো 5.0, 10.25, -20.625 এগুলো কিন্তু আমাদের শো হবে, বুঝতে পেরেছো। দেখেন দেওয়া যায় এটা ফ্লোটিং পয়েন্ট মানে সিঙ্গেল ডেসিমেল, ফ্লোটিং পয়েন্ট 2 ডেসিমেল, ফ্লোটিং নেগেটিভ ফ্লোটিং পয়েন্ট 3 ডেসিমেল, এইভাবে কিন্তু সব পাশে বোঝানো আছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু নাম্বারের মধ্যে আমাদের 3 ভাগ ছিল, ইন্ট আর ফ্লোট হয়ে গেল। এবার বাকি আছে কি কমপ্লেক্স। কমপ্লেক্সটা একটু বুঝতে হবে। কমপ্লেক্স মানে দেখো নামটার মধ্যে জটিল আছে, কমপ্লেক্স জটিল ডেটা টাইপস কী বলছে পাইথন প্রোগ্রামে। আচ্ছা একবার তোমাদের নোটসটা দেখিয়ে দিই, এই ছিল নোটস। নোটসে খুব একটা বেশি কিছু লেখা নেই, আমি বারবার বলি তোমার বই থেকে পড়ো, বইটাই দেওয়া আছে। কমপ্লেক্সটা আমি এখান থেকে বলে দিচ্ছি। এক্ষেত্রে এটি একটি বাস্তব বা আসল অংশ এবং একটি কাল্পনিক অংশ নিয়ে গঠিত হয়। কাল্পনিক অংশটি কী হয়, জে দিয়ে বোঝানো হয়, যেমন দেওয়া আছে a + bj। এখানে এ হচ্ছে বাস্তব অংশ আর বি হচ্ছে কাল্পনিক অংশ। যেহেতু বিটা কাল্পনিক অংশ সেক্ষেত্রে কিন্তু বিটাকে আমরা ছোটো হাতে জে দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, এবার তাহলে দেখে নাও এখানে একই ব্যাপার আছে, বাস্তব অংশ দিয়ে গঠিত হয়। কাল্পনিক অংশটি যে অক্ষর ব্যবহার করে বোঝানো হয়েছে, অর্থাৎ পাইথনে একটি কমপ্লেক্স সংখ্যাকে a + bj আকারে বোঝানো যেতে পারে। এক্ষেত্রে এ হচ্ছে রিয়াল সংখ্যা আর বি হচ্ছে ইমাজিনারি পার্ট। যেমন এক্স এর ভ্যালু যদি 3 + 4j হয়, এটি একটি জটিল সংখ্যাকে প্রতিনিধিত্ব করে, যেখানে 3 হলো আসল সংখ্যা আর 4 হচ্ছে কাল্পনিক সংখ্যা। এবার পাইথনে কমপ্লেক্স ফাংশনের সাহায্যে দুটি বাস্তব সংখ্যা ব্যবহার করে জটিল সংখ্যা তৈরি করা যেতে পারে। যেমন দেখো যদি এখানে লেখা হয় সি কমপ্লেক্স 3,4, আউটপুটে কী আসবে 3 + 4j। তাহলে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি লিখলাম সি সমান COMPLEX কমপ্লেক্স লিখে আমি যদি ব্র্যাকেটে দিয়ে দিই 3,4, ভালো করে দেখো তাহলে আমার সি এর মধ্যে স্টোর হয়ে গেল। আমি যখন সি লিখে এন্টার মারি আউটপুট কী আসলো, তাহলে 3 + 4j। তাহলে 4টাকে যেই কমপ্লেক্স ফাংশন আমি ইউজ করলাম দুটো নাম্বারের মধ্যে, প্রথমটাকে ধরে নিল রিয়াল নাম্বার আর পরের পার্টটাকে ধরে নিল কি কাল্পনিক নাম্বার, বুঝতে পেরেছো। দেখো 4j। আচ্ছা আবার দেখে নিই বইয়ে চলে আসি আমরা। এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, সি করলো কমপ্লেক্স a, b, ব্যাপার একই হলো। তাহলে প্রিন্ট যদি করা হয় তাহলে আউটপুট কী আসলো 3 + 4j। রিয়াল নাম্বার 2 কনভার্ট কমপ্লেক্স নাম্বারে হলো প্রিন্ট কমপ্লেক্স নাম্বার, হয়ে গেল। উদাহরণ 2 নম্বর উদাহরণ দেখে নিই আমরা। ইন্ট 4.5, ভালো করে দেখো ইন্ট 4.5। তো আমি যদি 4.5কে ইন্ট করি তবে কিন্তু আমরা এখান থেকে খালি 4কে নেবে, পয়েন্ট নেবে না। ওয়াই ফ্লোট 2কে ফ্লোট করতে হবে, তাহলে আমাকে 2.0 নেবে। আর কমপ্লেক্সিং করলো x, y। তাহলে এক্ষেত্রে দেখে নাও যখন নাকি এক্সকে প্রিন্ট করলো তখন কী আসলো আউটপুটে 4.5 থেকে 4 আসলো, ইন্ট করা আছে।
যখন ওয়াইকে প্রিন্ট করলে ওয়াই কত আসলো 2.0, কারণ 2 ছিল ফ্লোট করে 2.0 আসলো। আর লাস্ট কী আছে কমপ্লেক্স জেড, জেডের মধ্যে কী আছে আমার এক্স কমা ওয়াই, তাহলে আমার কী আসবে 4, 2.0 জে, না সরি এক্স তো আমার হচ্ছে 4, আর হচ্ছে কমপ্লেক্স কী আছে ওয়াই, ওয়াই ছিল 2, তাহলে কী হলো এক্স 4+2 জে। এই হচ্ছে আমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বার প্রিন্ট হয়ে গেল। দেখো কত ভালো উদাহরণ দেওয়া আছে। এবার দেখি 3 নম্বর উদাহরণটা কী বলেছে, পাইথন প্রোগ্রামে ইনপুট ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার ইনপুট নিতে পারি। ইনপুট ফাংশন ইউজ তোমাদের পরবর্তীতেও আছে, যেমন রিয়াল পার্টের মধ্যে হচ্ছে ইন্ট ইনপুট এন্টার নাম্বার দেওয়া আছে, ইমাজিনারি পার্টে ইন্টার সেকেন্ড নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আর কমপ্লেক্সের মধ্যে কী করলো কমপ্লেক্স রিয়াল পার্ট কমা ইমাজিনারি পার্ট প্রিন্ট করলে কী হবে দুটো শো হবে, যেমন এখানে প্রথম পার্টে 5 এন্টার করেছে, পরেরটা 6 এন্টার করেছে, তাহলে আউটপুট কে দেবে 5+6 এ। তোমাদের আমি এটা ইনপুট নিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাকে কিন্তু এই কাজটা হচ্ছে স্কিপ মোডে করতে হবে। আমি নিউ ফাইল চলে যাচ্ছি, স্কিপ মোডে কাজটাকে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো কাজটা তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা আমি করলাম a = ইন্ট ব্র্যাকেটে দিয়ে দিলাম ইনপুট, আবার ব্র্যাকেট করছি, আমি দিয়ে দিলাম হচ্ছে এন্টার রিয়াল পার্ট, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিলাম। আবার এটাকে আমি কপি করে নিচ্ছি, কী করছি বি = এন্টার ইমাজিনারি, আমি জাস্ট তাত্ত্বিক জন্য লিখছি পার্ট, আর করলাম জেড = কমপ্লেক্স দিয়ে করে দিলাম হচ্ছে a, b, ঠিক আছে। এবার প্রিন্ট দিয়ে আমি ফাংশন ইউজ করে লিখে দিচ্ছি কমপ্লেক্স নাম্বার ইজ, বাইরে আমি করে দিলাম হচ্ছে জেড। এবার যদি এটাকে রান করে নিই, একটা ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি ডিডি নাম দিয়ে, রান করলাম, দেখো ফার্স্ট পার্ট করলাম 1, সেকেন্ড পার্ট করলাম 2, প্রিন্ট কী হলো 1+2 জে। এইভাবে কিন্তু ইনপুট নেওয়া যায়। তাহলে ইনপুট আমরা কী করে নিলাম, এইভাবে ইনপুট নেওয়া যায়, ঠিক আছে। ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইউজারের থেকে ইনপুট নিয়ে নেওয়া, বুঝতে পেরেছো। এবার দেখে নিই আমরা 4 নাম্বারটা একই আছে, ওয়েলকাম মেসেজ নিয়েছে। পাইথন প্রোগ্রামে টু ইনপুটে ওয়েলকাম মেসেজ, দেখো এটার সঙ্গে কিন্তু কোনো কমপ্লেক্স নাম্বারের ব্যাপার নেই, এটা একটা আলাদা পার্ট। কী করে একটা আমি মেসেজকে ইনপুট দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এখানে ইনপুট ইন্ট লেখার দরকার নেই, জাস্ট মেসেজ নিয়েছি, মেসেজকে প্রিন্ট করেছি। তোমরা এটা একবার দেখে নাও, যেহেতু বইয়ে দেওয়া ছিল। আমি যখন নাম্বার নিয়ে কাজ করবো তখন আমাকে এখানে ইন্ট ডিক্লেয়ার করে নিতে হবে, আর যখন আমার নাম্বার নেওয়ার দরকার নেই তখন আমি কী করবো, এখানে a = ইন্টটাকে আমি উঠিয়ে দিলাম, জাস্ট ইনপুট নিয়ে দিলাম এন্টার ইয়োর নেম, ঠিক আছে, নিয়ে নিলাম। আর প্রিন্টের মধ্যে করে দিচ্ছি আমি ইয়োর নেম ইজ ইউআর লিখে দিলাম, ইউআর দিয়ে আমি এখানে কী করবো এটাকে প্রিন্ট করে দিচ্ছি, মারলাম F5 এন্টার, ও সরি ব্র্যাকেটটা ক্লোজ করে F5 এন্টার নেম দিলাম হচ্ছে সুকান্ত, দেখো ইউআর সুকান্ত, তাহলে খেয়াল করে দেখো ইউআর সুকান্ত। তো স্টুডেন্ট আমাদের ক্লাসটা অনেকক্ষণই হয়ে গেল, তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আর বেশি তোমাদের সিলেবাস ভিত্তিক খুব বেশি নেই, আশা করি আমরা সেকেন্ড ক্লাসটা শেষ করতে পারবো। তো তোমাদের অনেক লাইক এবং কমেন্টের আশায় আছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তো খুব ভালো করে পড়াশোনা করো, অবশ্যই টেক্সট বুক করো। আমার হাতে কিন্তু দেখো গুহপালের বইটাও আছে, চিন্তার ব্যাপার নেই যে আমি যে গুহপালকে একদম ফলো করছি না, কখনোই না, সমস্ত বই থেকে নিয়ে তোমাদের পড়াচ্ছি। ওকে, খুব মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, বাই।